যে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে মধ্যরাতে উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরেছেন আহতরা। এবং তার আগে স্বাস্থ্যমন্ত্রী ব্রিটিশ এম্বাসি হাই কমিশনারকে নিয়ে যখন হাসপাতালে যায় তখন একটি বিক্ষোভের মুখে উনি পড়েন এবং পরবর্তীতে ব্যক্তিগত পর্যায়ে পুলিশ প্রোটোকলে তাদেরকে ওখান থেকে পালিয়ে যেতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা রিজিমকে আমরা যখন ধরাশায়ী করেছি, শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক তার 3.5 মাসের মাথায়, অর্থাৎ 3 মাসের কিছু বেশি সময়ের এসে যখন আমরা শুনি যে এই গণবিক্ষোভের গণবিপ্লবের আহতরা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তারা সুচিকিৎসা পাচ্ছে না, তাদের কোনো খোঁজ খবর রাখা হচ্ছে না, কেউ তাদের খোঁজ রাখছে না, এই খবরটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ তৈরি করে। দর্শক, আমরা কি অসভ্য? আমরা কি বর্বর? আমাদের মধ্যে কি সভ্যতা নেই? আমরা এত নির্লজ্জ? কি করে সম্ভব? কি করে আমরা এই আগস্ট বিপ্লবের হতাহত, জুলাই আগস্ট বিপ্লবের হতাহতদের খোঁজ খবর নিতে পারি না, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারি না, আবার বড় বড় লম্বা চওড়া কথাবার্তা বলি? এটা কিভাবে সম্ভব? আমরা কাকে বলবো? শুরু যখন করেছিল, যখন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, বিশ্ববরেণ্য ব্যক্তি প্রফেসর ইউনূস যখন দায়িত্ব নিয়েছে, তখন আমরা কি বলেছি? আমরা বলেছি, স্যার, আপনি আমাদের মাথার মুকুট, আপনি আমাদের সবার থেকে সম্মানিত ব্যক্তি, আপনাকে নিয়ে আমরা কোনো আলোচনা করব না, কোনো সমালোচনা করব না। শেখ হাসিনাকে যেভাবে সমালোচনা করেছি, আপনাকে সেভাবে সমালোচনা করতে চাই না। শেখ হাসিনাকে যেভাবে অপমানিত করেছি, আপনাকে সেভাবে অপমানিত করতে চাই না। আপনার পরিষদের সদস্যদেরকেও অপমানিত করতে চাই না, তাদেরকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করতে চাই না। কিন্তু এই 3.5 মাসের মাথায় এসে আমরা কাকে দুষব? আমরা কার কাছে জবাব চাইব? আমরা কার কাছে এই আহতদের চিকিৎসার ব্যবস্থার জন্য জিজ্ঞেস করব? আমি এটা জানতে চাই স্যার। আমি আপনার কাছেই, অর্থাৎ আপনার কাছে আমি জানতে চাই, এই আহতদের আজ পর্যন্ত, এবং সবচেয়ে মজার ব্যাপার দর্শক, 1 লক্ষ টাকা করে তাদের দেওয়ার প্রতিশ্রুতি থাকার পরও এখন পর্যন্ত অনেককেই টাকাটা দেওয়া হয়নি, চিকিৎসার টাকা দেওয়া হয়নি। অনেক আহতরা এই গল্পটা শুনলে এখনো চোখে পানি চলে আসে দর্শক। এই আহতদের 1 লক্ষ টাকা করে কারো কাছেই পৌঁছানো হয়নি। এবং সবচেয়ে দুঃখজনক এবং কষ্টজনক, লজ্জার বিষয়, এই আহতরা তাদের মূল্যবান যার যা আছে সেটা বিক্রি করে হলেও তারা চিকিৎসা খরচ বহন করছে। কি করে সম্ভব? এটা কিভাবে মেনে নেওয়া যায়? এটা আমরা কিভাবে মানব? আজকে যারা জীবন দিয়েছে, যারা আত্মহুতি দিয়েছে, তাদের কথা তো আমরা ভুলে গেছি মনে হচ্ছে। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ
যাদের শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের চোখ চলে গেছে, যাদের হাত চলে গেছে, যাদের পা চলে গেছে, আমরা কি তাদের কোনো খোঁজ রাখতে পেরেছি? আজকে তাদেরকে কেন এই উপদেষ্টার গাড়ি ঘেরাও করতে হবে? তাদেরকে কেন আন্দোলন করতে হবে? তাদেরকে কেন রাস্তায় নামতে হবে? তাদেরকে কেন হাসপাতালের বিছনা থেকে বের হয়ে রাস্তায় নামতে হবে? কি জন্য বলুন? আমাকে এটার জবাব দিতে হবে। আমরা এটার জবাব চাই। কেন কেন আমরা এত নির্লজ্জ? কেন সবকিছু কি প্রফেসর ইউনূসকেই করতে হবে? সব মানে প্রফেসর ইউনূসের ঘাড়ে বন্দুক রেখে আমাদের ফুটাতে হবে? আমাদের কারো কোনো দায়িত্ব নেই? তাহলে এই যে আলোচনা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যে আলোচনা হচ্ছে, এই যে অথর্ব বলা হচ্ছে, এই যে নিষ্কর্ম বলা হচ্ছে, এটাই তো সত্য। আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, তারা কি ঘোড়ার ঘাস খাচ্ছেন? আপনারা কি করছেন? আপনারা কেন খোঁজ নিচ্ছেন না? আপনাদেরকে কেন মধ্যরাতে যে তাদেরকে হাসপাতালে ফেরাতে হবে? আপনাদের টনক আগে কেন নড়ে না? আপনারা কেন আগে থেকে সিদ্ধান্তগুলো নিচ্ছে? কার অপেক্ষায় বসে আছেন আপনারা? আপনারা নড়েন না কেন? আপনারা অযোগ্য হলে পথ ছেড়ে দেন না কেন? যারা যোগ্য তাদেরকে আসার সুযোগ দেন না কেন? এখন অনেকেই প্রশ্ন করছে, আপনারা দর্শক জানেন, এটা নিয়ে ব্যাপক আলোচনা। এই উপদেষ্টা নিয়োগ পদ্ধতি আমাদের সামনে, চোখের সামনে আসতে হবে। কে তাদের উপদেষ্টা নিয়োগ করছে এটা আমাদের জানতে হবে। এটা নিয়ে তো আমরা বহু আলোচনা করছি, বহু বিতর্ক করছি, কিন্তু আমরা আজ পর্যন্ত জানতে পাচ্ছি না এই উপদেষ্টারা কিভাবে মনোনীত হচ্ছে। অনেকে বলছে ইউনুস সেন্টারের মাধ্যমে, অনেকে বলছে যে কি বলে প্রথম আলো মাধ্যমে, অনেকে বলছে ডেইলি স্টারের মাধ্যমে। কার মাধ্যমে আমরা জানতে চাই কিভাবে উপদেষ্টাদেরকে মনোনীত করা হচ্ছে, কে করছে, এটা আমাদেরকে জানতে হবে। এই অথর্বগুলোকে কে করেছে উপদেষ্টা? এই যে ৭০ 80 বছর বয়সী ব্যক্তিকে কেন আমাকে তত্ত্বাবধায়ক করতে হবে? উনি তো উনার শরীর নিয়েই চলতে পারেন না, উনাকে কেন আমাদেরকে উপদেষ্টা করতে হবে? এই বিপ্লবের চেতনা যাদের নাই, এই বিপ্লবের আকাঙ্ক্ষা যাদের মধ্যে নাই, বিপ্লবের যাদের কোনো অংশগ্রহণ নাই, তাদেরকে উপদেষ্টা কেন বানাতে হবে? কেন? অনেকে বলছে এটি নাকি কি বলে আইন উপদেষ্টা আমাদের আসিফ নজরুল সাহেবের প্রেসক্রিপশনে হচ্ছে। আমরা আসিফ নজরুল সাহেবের কাছেও জানতে চাই উনি কিভাবে, কোন যুক্তিতে, কোন যোগ্যতাতে উনি প্রস্তাব করছেন। উনি মানে সবকিছু উনাকে কেন্দ্র করে হচ্ছে কেন? কেন উনি 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 অনেক সময় বলছেন যে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমাদের নাকি ধৈর্যচ্যুতি ঘটেছে। ভাই, আমাদের ধৈর্যচ্যুতি কেন ঘটবে? আমরা 16 বছর সংগ্রাম করেছি, আমাদের তো তখন ধৈর্যচ্যুতি ঘটেনি। আমাদের এখন ঘটছে কেন? আপনার এখন ঘটার কারণটাই হচ্ছে আহতরা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছে, আপনি নির্লজ্জের মতো অন্তর্বর্তীকালীন সরকারের আপনি কি বলে কাজের কাজ কিছুই করছেন না। আপনাকে আপনার নাম সবাই বলবে, কেন বলবে?
আমি আমি আসিফ নজরুল সাহেবকে বলি, একটা কথা বলি খুব পরিষ্কার, আপনি মনে রাখবেন। আপনি হয়তো আপনাকে সুইজারল্যান্ডে অসম্মান করেছে, আমরা এর বিরোধিতা করেছি। যারা করেছে তারা তো জঙ্গলি, আপনি জানেন এটা। আওয়ামী লীগ যারা করে তারা জঙ্গলি, এবং দেশের বাইরে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তারাও জঙ্গলি। এটা তো সত্য কথা। আমরা প্রতিবাদ করেছি, আমরা নিন্দা করেছি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনি তো তত্ত্বাবধায়ক সরকার, কোনো এক সময় আপনাকে তো দায়িত্বটা ছাড়তে হবে স্যার। প্রফেসর কি বলে আসিফ নজরুল স্যার, আপনি তো ছাড়বেন এক সময়, দায়িত্ব ছাড়তে হবে আপনাকে। ছাড়ার পরে আপনার যেন সম্মানজনক বিদায়টা যেন হয় স্যার, এটা আমি আশা করি। আমি এটা সত্যি আমি এটা আশা করি। আপনি যেন আবার গণধিকৃত না হন, আপনি যেন আবার অপমানিত না হন, আপনি যেন আবার নিজের জীবন বাঁচানোর জন্য, আমি এটা চাই না, আপনি পালিয়ে না বেড়ান, গর্তে না ঢুকতে হয় আপনাকে। আপনি যা করছেন, মানুষের ক্ষোভ আপনি বাড়িয়ে দিচ্ছেন। আপনার কেন আর সবাই আপনাকে আঙ্গুল তুলছে? আপনাকে পাওয়া যায় না কেন স্যার? আপনি 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 তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা। আপনি কল্পনা করুন আপনার দায়িত্ব শেষে আপনার সম্মান আপনি রাখতে পারবেন কিনা। ঠিক আছে, জেনেভাতে যেটা হয়েছে সেটা তো জঙ্গলিরা করেছে। মানুষ, দেশের মানুষ যেন আপনাকে দৌড়ানি না দেয়, এটা একটু মাথায় রাখবেন স্যার। আমার অনুরোধ, কারণ আপনি সবাই আপনার দিকে আঙ্গুল তুলছে স্যার। সুতরাং সাবধান হয়ে যান। আপনাকে এতটুকু, আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি এতটুকু বলতে চাই। ঠিক আছে, সবশেষে আমি বলি এই বিষয়টা নিয়ে যে এটা খুবই লজ্জাজনক, খুবই দুঃখজনক, এবং এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে চাই যে যদি আমরা দেখতে চাই, আমরা হয়তো এই বিষয়টা নিয়ে খবর নিতে চাই যে আহতরা যারা আছেন তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। প্রয়োজন হলে তাদেরকে যদি কোনো সহযোগিতা করতে হয়, আমরা সেই সহযোগিতা করতে চাই। এবং আমি বিশ্বাস করি প্রবাসে আমরা যারা আছি, আমরা যদি সবাই উদ্যোগী হই, প্রবাসে যারা আছেন, অনেক ব্যবসায়ী আছেন, অনেক প্রভাবশালী ব্যক্তি আছেন, তাদের কাছে অনুরোধ করব আপনারা নিজেরাও একটু উদ্যোগী হন, আপনারা নিজেরাও একটু সহযোগিতার হাত প্রশস্ত করুন। এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে এসে যেন আমরা দাঁড়াতে পারি। তা না হলে এই লজ্জায় মাথা হেট হয়ে যাবে আমাদের সকলের।